ঘন দুধের মালাই, স্পঞ্জি কেক আর ক্যারামেলের মিষ্টতায় ভরা লোভনীয় একটা মালাই কেক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকের স্বাদের সাথে অন্য কোনো কেকের কম্প্রোমাইজ হবে না। এটা এতটাই মজার যে মুখে দিলেই মিশে যাবে। সব ধরনের টিপস সহ কিভাবে পারফেক্ট ভাবে এই কেকটা বাসায় তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কেকের স্পঞ্জটা তৈরি করব, তার জন্য একটা বোলে 4টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো 1 মিনিট বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন। 1 মিনিট বিট করে নেওয়ার পর কিছুটা লবণ দিয়েছি। 1 চিমটি 2 চিমটি লবণ দিয়ে দেবেন। এরপর আরো কয়েক মিনিট বিট করে নেবেন। 2-3 মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি। চিনিগুলো আমি অল্প অল্প করে দেব। এক পাশ থেকে অল্প অল্প করে দেব আর এক পাশ থেকে এরকম করে বিট করব। এতে করে চিনিগুলো কোনো দানা থাকবে না আর চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে এই কেকের মিশ্রণটা একটা ফোমি টেক্সচারে পরিণত হবে। একটু একটু করে দেবেন আর একটু একটু করে এভাবে বিট করবেন। আমি কিন্তু কাজটা সময় নিয়ে করেছি। চিনিটা মেল্ট হওয়ার জন্য একটা যথেষ্ট সময় দিতে হবে। চিনি সবগুলো দেওয়ার পরও কিন্তু এটা বিট হয় না, চিনিগুলো থেকে যায়। তাই যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালোভাবে গলে এরকম একটা ফোমি কনসিস্টেন্সিতে চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। এই মুহূর্তে 4টা ডিম ফুলে কিন্তু আরো 8টা ডিমের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ফোমি টেক্সচার চলে এসেছে, একদম সাদা সাদা হয়ে গেছে। এখানে আমি একটা চার আঁকার চেষ্টা করছি। চাটা কিন্তু দেখেন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, একটু পর মিলাচ্ছে। মানে এরকম ফোমি টেক্সচার করে নিতে হবে, একদম পাতলা করে নিতে হবে ব্যাটারটা। ডিমের মিশ্রণটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। আর এই মুহূর্তে একটু কেকটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য 1/4 কাপ তেল দিতে হবে। তো আমিও দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। এরপর 30 সেকেন্ড বিট করেছি। এর থেকে বেশি বিট করা যাবে না, এতে করে ফোমটা বসে যাবে। এখানে একটু এসেন্স দিয়েছি, আমি এখানে বাটার এসেন্স দিয়েছি 2-3 ফোঁটা। আর দিচ্ছি বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখানে 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি আর 1/4 চা চামচ বেকিং সোডা। আর সেই সাথে 1 কাপ ময়দা আমি চেলে নিয়েছি। ময়দাগুলো আগে একবার চাললেও আমি এটা কিন্তু চেলেই দেব। আর এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা আগে দিয়ে দিচ্ছি। এগুলোতে দেখতে পাচ্ছেন এগুলো চেলে নিতে হয়, নয়তো এরকম গুটলি পেকে থাকে। এরপর আমি ধাপে ধাপে ময়দা দেব। 1 কাপ ময়দা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেশাতে থাকবো। আর মেশানোর টেকনিকটা একটু ভিন্ন। যেহেতু এটা একটা স্পঞ্জ কেকের মতোই হবে, তাই ফোম যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ঠিক এভাবে করেই করতে হবে। এক পাশ থেকে কেকটা মিশাতে হবে। যদি চারপাশে উল্টো পাল্টো করে মিশিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা যে ফোমটা তৈরি করেছি ডিমের, সেই ফোমটা নষ্ট হয়ে বসে যায়। এতে করে কেকটা আর ফুলতে চায় না বা স্পঞ্জি হয় না। আমি কিন্তু 4-5 বার ধাপে ধাপে ময়দাটা দিয়েছি। সম্পূর্ণ 1 কাপ ময়দাই আমার লেগেছে এই রেসিপির জন্য। আবার ভালো করে একটা মিক্স দিয়ে নিচ্ছি, নয়তো ভেতরে আবার ময়দার গুটলি পেকে থাকলে তখন কিন্তু আবার কেকটা ভালো হবে না। এ পর্যায়ে এসে আমি এখানে কুসুম গরম দুধ দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ পানির মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে এরপর এখানে দিয়ে দিয়েছি। বাকি যে ময়দাটা আছে সেটাও দিয়ে দিয়েছি। আসলে আমি ময়দাটা অল্প অল্প করে দিচ্ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে দেখা গেছে এখানে ডিমের পরিমাণ বা মিশ্রণটা একটু শক্ত হয়ে যাচ্ছে, মিশাতে কষ্ট হচ্ছে। তখনই আমি বুঝলাম যে এখানে একটু দুধ দিতে হবে বা পানি দিতে হবে। এখানে আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, কুসুম গরম পানি 1 থেকে 2 টেবিল চামচ বা প্রয়োজন মতো যা লাগে দিয়ে নেবেন। আবার অনেক সময় লাগেও না। স্পঞ্জ কেকে দুধ বা পানি অনেক সময় দেওয়ারও প্রয়োজন হয় না। আমি কেকটা আজকে একটা কাচের মোল্ডে বেক করছি। তো একটা বেকিং পেপার বিছিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি কেকের। কেকের মিশ্রণটা দেওয়ার সময় একটু উপর থেকে ঢালবেন, এতে করে ভেতরে যদি গুটলি পেকে থাকে সেগুলো কিন্তু মিশে যাবে ওভাবে ঢালার কারণে উপর থেকে। এরপর ভিতরে যে এয়ার ক্রিয়েট হয়েছে মানে বাতাসগুলো, বাবলস গুলো একটু ভেঙে দিতে হবে এভাবে করে। আর উপর থেকে একটু ট্যাপ করে দিতে হবে। ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে এটা উপরে চলে আসবে। কেকটা 180 ডিগ্রি সেলসিয়াসে 50 মিনিট বেক করতে দিয়ে দিয়েছি। এখন আমি মালাই তৈরি করছি। এখানে 2 কাপ নরমাল টেম্পারেচারে থাকা ফুটানো পানি নিয়েছি। আর এ পর্যায়ে এখানে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ।
এই গুঁড়া দুধ বা দুধ না দিয়ে আপনারা দুধ ঘন করে ১ লিটার দুধ ঘন করে ২ কাপ করে নিতে পারেন, সেটা দিতে পারেন। অথবা evaporated milk থাকলে ওটা দিতে পারেন ২ ক্যান। এখানে আমি মিষ্টির জন্য ১/২ কাপ কনডেন্স মিল্ক দিয়েছি আর দিচ্ছি ফ্রেশ ক্রিম ১/২ কাপ। এটা আমার হোমমেড ক্রিম, কুকিং ক্রিম যেটা, এটা আমি বাটার আর দুধ ব্লেন্ড করে এরপর নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপর এখানে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি বাটার আর দুধ থাকে আপনারাও বাসায় তৈরি করে এখানে দিতে পারেন। এরপর গ্রানের জন্য এখানে আমি বাটার এসেন্স দিয়েছি সামান্য। মালাইটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সবকিছু আর একপাশে রেখে দিয়েছি। এখানে আমার কেকটাও বেক হয়ে গেছে। আমি একটু ফুটা করে নিচ্ছি। কারণ এটার মধ্যে এখন মালাই ঢালবো। আর তার আগে আমাদের একটা কাজ করতে হবে। যেহেতু নিচে বাটার পেপার দিয়েছি, বাটার পেপারটা উঠিয়ে নিতে হবে। নয়তো পরে এটা তোলা যাবে না। উপরে যদি মালাই দিয়ে দিই এটা ভিজে যাবে। কেকটা আমি ঢেলে নিয়েছি। আর নিচ থেকে বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। এরপর আবার মুলে রেখে দিয়েছি। এরপর ভালো করে ফুটা করে দিচ্ছি। মালাইটা নয়তো ঢুকবে না। তবে কেক যদি নরম হয় মালাইটা খেয়ে নেবে। তবে আমার তো একদম মোল্ড ভরে গেছে মাশাআল্লাহ কেকটা। ভালোই ফুলেছে। এর আগে যখন তৈরি করেছিলাম এত ফুলেনি, হালকা ফুলেছিল। তো কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি 1/4 কাপ চিনির। 1/4 কাপ চিনি এরকম সুন্দর একটা কালার হবে যখন, তখন আমি এখানে ১ টেবিল চামচ রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ক্যারামেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা এ পর্যায়ে একদম লো হিটে রাখতে হবে। নয়তো ক্যারামেলটা পুড়ে যেতে পারে। এরপর এখানে আমি কুকিং ক্রিম দিচ্ছি। আমি একসাথে ২ কাপ কুকিং ক্রিম তৈরি করেছিলাম এই রেসিপির জন্য। আপনারা যদি এই রেসিপিটা চান কমেন্ট করে জানাবেন। ক্যারামেল সসের জন্য এখানে আমার 1/3 কাপ কুকিং ক্রিম লেগেছে। তো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এরকম ঘন হয়ে আসলে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এই তো হয়ে গেল আমাদের হোমমেড ক্যারামেল সস। এখানে আরো 3/4 কাপ ক্রিম নিয়েছি। এখানে হুইপিং ক্রিম দেওয়ার চেষ্টা করবেন। আমার বাসায় তো হুইপিং ক্রিম ছিল না, তাই আমি কুকিং ক্রিমটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তবে এই ক্রিমটা অনেক বেশি বিট করা যায় না। চিনিটা জাস্ট একটু হালকা হাতে মিশিয়ে নেবেন ২-৩ মিনিট। এর থেকে বেশি বিট করলে এগুলো ছানা, ছানা হয়ে যাবে। মানে দুধ থেকে বাটারটা আলাদা হয়ে যাবে। তো এখানে আমি মিষ্টির জন্য ১.৫ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এটা সুন্দর একটা ঘ্রাণও আসবে, খেতেও ভালো লাগবে তাই জন্য। আর একটু আ বাটার এসেন্স দিয়েছি, হয়তোবা খেয়াল করেছেন। তো এটা এর থেকে বেশি স্টেবলার হবে না। এটা আমি এখন একপাশে রেখে দিচ্ছি। এর থেকে বেশি বিট করলে না এটা একদম কাডল হয়ে যাবে, মানে ফেটে যাবে ক্রিমটা। ফ্রিজ থেকে আমি কেকটা বের করে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুধ খেয়ে একেবারে টইটুম্বুর হয়ে আছে এই পর্যায়ে। তো এখন আমি উপর থেকে তৈরি করে রাখা ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা অপশনাল। এটা উপরে আপনারা ড্রাই ফ্রুটস দিয়েও সাজিয়ে নিতে পারেন। তৈরি করে রাখা ক্যারামেল সসটাও দিয়ে দিচ্ছি। সরি আমি এখানে ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। কেন জানি না ভিডিওটা আমার ইদানিং প্রায়ই হচ্ছে ভিডিও শুট করার সময় ভুলে যাই অন করতে ক্যামেরা। সরি এর জন্য। তো উপরে ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দিয়ে দেব। আর এই ক্যারামেল সসটা দিয়ে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ সেট হওয়ার জন্য। নয়তো এই ডিজাইনটা করতে একটু অসুবিধা হবে। একটু ক্রিম বাঁচিয়ে রেখেছিলাম। এই ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর উপর থেকে এরকম দাগ কেটে নিচ্ছি। এরকম করে পুরো কেকের ওপর দাগ কেটে নিতে হবে। এরপর একটা টুথপিক বা যেকোনো কিছু দিয়ে এরকম করে একবার পেছনে আর একবার সামনে করে দাগ টেনে নিতে হবে উপরে উপরে করে। এতে করে সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি হবে। ব্যাস, এরপর ফ্রিজে রেখে দেবেন ৫-১০ মিনিটের জন্য। এরপর বের করে আনবেন। আর ঠান্ডা ঠান্ডা এই ফ্রেশ ক্রিম আর ক্যারামেল সসের স্পঞ্জি কেকটা খেতে এত বেশি মজা, আপনারা যদি বাসায় তৈরি না করেন বুঝতে পারবেন না। আমি এটা প্রায় সময় তৈরি করি বিভিন্ন অকেশনে। খেতে ভীষণ মজা হয়। আমার পরিবারের সবাই এটা বেশ পছন্দ করে। আমি আপনাদের কেটে শেয়ার করছি কেকটা ভেতরে কিরকম হয়েছে বা নরম কিরকম হয়েছে। ভেতরে এরকম
মালাইটা প্রবেশ করেছে কিনা সেটাও দেখার বিষয় আছে। উপর থেকে একটু মালাই দিয়ে দিচ্ছি। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কাটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে। আর ভেতরে একদম মালাই খেয়ে টইটুম্বর হয়ে আছে। আমি আপনাদের ভেঙে দেখাবো, একটু চিপে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের এই ইয়ামি রেসিপিটার জন্য আপনারা কি বলবেন কমেন্টে ঝটপট লিখে ফেলুন। আর এরকম মজার মজার আর সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী এরকম কোনো ইয়ামি ইয়ামি রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।